ঠিক কোন কোন ভুলগুলো করলে অ্যাঙ্কেল স্প্রেন আরও বেড়ে যায় বা গোড়ালির ব্যথা আরও সমস্যায় ফেলতে পারে। চলুন দেখে নিই সময় নষ্ট না করে কোন কোন ভুলগুলো করলে আমাদের গোড়ালির ব্যথা আরও বেড়ে যায়। তাহলে আপনারা প্রথম অবস্থায় কি করবেন, গরম সেক একদম দেবেন না। যখনই দেখছেন যে ব্যথা কমে গেছে হাঁটতে শুরু করবেন, হ্যাঁ হাঁটবেন, কিন্তু ঠিক প্রসেসে হাঁটবেন, পাটাকে সঠিক ভঙ্গিতে ফেলে হাঁটবেন। ভুলভালভাবে ব্যথা লাগছে বলে আপনি অন্যভাবে যে নমস্কার বন্ধুরা, আমি মৌহা মণ্ডল। মডার্ন দৈনন্দিন খাবার রুটিন ও লাইফস্টাইলের ফলে যে মডার্ন অ্যান্ড লং লাস্টিং অসুস্থতা হচ্ছে, যত লক্ষ টাকা, সময় ও শান্তি নষ্ট হচ্ছে, তার সমাধানের জন্য আমার প্রায় 1 দশকের ফিজিওথেরাপি অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স তুলে ধরছি, বিশেষভাবে মেয়ে, মা, বোন ও অন্যদের জন্য। আশা করি এই ভিডিওর প্রত্যেকটা মিনিট আপনাকে একটি সুস্থ শান্তিপূর্ণ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অ্যাট ফার্স্ট টাইমে যেটা বলবো সেটা হচ্ছে আরআইসি পদ্ধতি। আরআইসি পদ্ধতি হচ্ছে আরতে রেস্ট, আইতে হচ্ছে আইস থেরাপি, সিতে হচ্ছে কম্প্রেশন, আর ইতে হচ্ছে এলিভেশন। এই পদ্ধতি যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি বা এই পদ্ধতিটাকে যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যাঙ্কেল স্প্রেন বা গোড়ালির ব্যথা কিন্তু খুব সহজেই কমে যাবে। ঠিক আছে, এবার এখানে আমরা কিছু ভুল করে থাকি, সে ভুলটা আমি একটু পরে আসছি। আগে আমি তোমাদের সঙ্গে সমাধানগুলো বলে নেব। এইগুলো যারা করেন না তাদের সমস্যা কিন্তু আরও বেড়ে যায়। রেস্ট হচ্ছে আপনার যেখানটায় মোচকা লেগেছে, ধরুন গোড়ালিতে মোচকা লেগেছে, ওখানে কোনো ওজন দেয়া যাবে না, কোনো চাপ দেয়া যাবে না। তো আমরা যদি একটু রেস্ট না নিই তাহলে কি হবে, আমি যখন দাঁড়াবো আমার শরীরের পুরো ভারটা তো আমার গোড়ালির উপরে গিয়ে পড়ছে, তাই না? তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে গোড়ালির উপরে কোনো ভার দেওয়া যাবে না। তো আমি যদি একটু রেস্ট নিই তাহলে হচ্ছে আমার গোড়ালির ভার মুক্ত থাকবে। ঠিক আছে, এবার কি করব, আইস থেরাপি। অ্যাট ফার্স্ট টাইমে যেটা করতে হবে, অনেকে মনে করেন যে জায়গাটা আমার ফুলে গেছে বা ব্যথা হচ্ছে, গরম সেক দিলে মনে হয় ব্যথাটা তাড়াতাড়ি কমে যাবে। এক্কেবারে না। আপনি যদি মনে করেন যে গরম সেক দেবেন তাহলে ওখানে ব্লাড সার্কুলেশনের ফোর্সটা আরও বেড়ে যাবে, এতে ব্যথাটা আরও বাড়বে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি গরম সেকটা দেবেন না। তাই যখনই আপনার গোড়ালিতে কোনো সমস্যা আসবে, যদি ফুলে যায় বা ব্যথা হয়, তাহলে আপনি ফার্স্ট 24 থেকে 48 ঘন্টা আইস থেরাপি দেবেন এবং 15-20 মিনিট ধরে দেবেন, 2-3 ঘন্টা অন্তর অন্তর দেবেন। নেক্সট আসবো কম্প্রেশন। কম্প্রেশনটা হচ্ছে এক ধরনের ব্যান্ডেজ, যেটাকে ক্রেপ ব্যান্ডেজও বলা যেতে পারে। যদি কারোর কাছে ব্যান্ডেজ না থাকে তাহলে একটা সুতির নরম কাপড় দিয়ে জায়গাটাকে বেশ করে একটু চাপ রাখতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে খুব বেশি চাপ কিন্তু ওখানে দেয়া যাবে না। ঠিক আছে, যদি কেউ বেশি চাপ দিয়ে থাকেন তাহলে বুঝতেই পারছেন এটা আরও একটা ভুল। বেশি চাপ যদি দেন তাহলে ওখানে একটা চাপ পড়বে, ব্লাড সার্কুলেশন হবে না, জায়গাটা আরও বেশি মানে কালশিটে ভাব চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আরেকটা ভুল, এই ভুলটা করা যাবে না। গায়ের বল গায়ে রাখবেন, হালকা করে জড়াবেন, একেবারে লুজও হবে না আবার খুব বেশি প্রেশারও হবে না। ওকে, তাহলে ওখানে আপনি ব্যান্ডেজ ইউজ করবেন। ওকে, তারপরে আসছে পাটাকে একটু উঁচুতে রাখা। ধরুন আপনি শুয়ে আছেন, পাটাকে স্ট্রেট রাখবেন না। স্ট্রেট রাখলে কি হয়, ব্লাড সার্কুলেশনে একটু প্রবলেম হয় আর হচ্ছে এতে ব্যথাটা আরও বাড়তে পারে। তাই আপনি যখন শোবেন একটু হালকা উঁচু বালিশও দিতে পারেন বা কিছু একটা জিনিস দেবেন, দিয়ে উঁচু করে পাটাকে রাখার চেষ্টা করতে হবে। এতে কি হবে, ব্লাড সার্কুলেশনটাও ঠিক থাকবে এবং ব্যথাও একটু কম আসবে। তারপরে আসবো ওষুধ। যদি কেউ মনে করেন যে আপনি প্রচণ্ড ব্যথা পাচ্ছেন বা আপনি একেবারে সহ্য করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি নন স্টেরয়েড যেগুলো আছে সেই পেন কিলিয়ারগুলো কিন্তু ইউজ করতে পারেন। এবার এর অপশনাল আরও একটা জিনিস রয়েছে, লেজার থেরাপি। যদি কেউ মনে করেন যে ওষুধের সাইড এফেক্ট আপনি নেবেন না, পেন কিলিয়ার মানেই ওষুধের সাইড এফেক্ট, তো আমরা এটা কম বেশি সবাই জানি। এবার আসবো, ধরুন এই ধরনের যে টিপসগুলো আমি বললাম, তারপরে আরও একটা জিনিস যেটা হচ্ছে হালকা করে স্ট্রেচিং করা। এই সমস্ত টিপসগুলো ফলো করার পরেও যদি আপনি দেখেন যে আপনার 1 সপ্তাহের ভিতরে সমস্যাটা রিকভারি হচ্ছে না বা কোনো পরিবর্তন আপনি বুঝতে পারেননি, তাহলে কিন্তু আর দেরি করবেন না, আপনি কোনো এক্সপার্টের হেল্প নিয়ে নেবেন। সেক্ষেত্রে কি হবে, যখনই আপনি এক্সপার্টের হেল্প নেবেন সেক্ষেত্রে উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাবেন, সেটা এক্স-রে হতে পারে, এমআরআই হতে পারে। তো দেখা যাচ্ছে আপনার লিগামেন্ট ছিঁড়ে গেছে, তো লিগামেন্ট ছিঁড়ে গেলে কিন্তু আপনার সার্জারি পর্যন্ত করতে হতে পারে।
তো সেক্ষেত্রে ঘরোয়া টিপস ফলো করে আপনার খুব একটা লাভ হবে না। তারপরে রয়েছে আধুনিক চিকিৎসা পদ্ধতি, যেটা হচ্ছে পিআরপি থেরাপি, যেটা হচ্ছে আধুনিক একটা চিকিৎসা পদ্ধতি। পিআরপি থেরাপিটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা, যেটা হচ্ছে টিস্যু যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু ওই টিস্যুটাকে আবার পুনর্গঠন করার জন্য এই পিআরপিটা অর্থাৎ প্লেটলেট রিচ প্লাজমা এটা ইউজ করা হয়ে থাকে। তারপরে আসবো রিহ্যাবিলিটেশন। যদি মনে করেন যে আপনার পায়ে একটু একটু ব্যথা কমে গেছে, আপনি জোরে জোরে পা ফেলছেন, না এটা করলে হবে না, এখনো ব্যথা আছে অল্প অল্প, যদি আপনি একটু রেস্ট না নেন বা ভুল ভঙ্গিতে পা ফেলেন, দেখা যাচ্ছে আপনার গোড়ালিতে ফুলে আছে বা পেন হয়ে আছে, তো সেক্ষেত্রে কি করছেন, আপনি যেভাবে পা প্রতিনিয়ত ফেলতেন সেভাবে না ফেলে একটু ভুল ভঙ্গিতে ফেলছেন, যে আপনি হয়তো একটু বেটার ফিল করছেন অন্যভাবে ফেলে, তাহলে কিন্তু ওই ব্যথাটা আপনাকে অনেক দিন পর্যন্ত বয়ে নিয়ে যেতে হতে পারে বা দীর্ঘমেয়াদী হতে পারে। এবার আসবো লেজার থেরাপি, যেটা আমি বলছিলাম, লেজার থেরাপিটা আমাদের পা মুচকানোর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। লেজার থেরাপি যদি আমরা দিতে চাই তাহলে কি হবে, আপনার পেন কিলিয়ার খাওয়ার পরে যে সাইড এফেক্ট, সেই সাইড এফেক্টটা থেকে আপনি দূরে থাকতে পারবেন। লেজার থেরাপি হচ্ছে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি থেরাপি, যেটা হচ্ছে ব্যথা কমায়, ফোলা কমায় এবং ভিতর থেকে আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ঠিক করে, এবং যদি কোনো টিস্যু দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ রয়েছে, টিস্যু পুনর্গঠন করতে কিন্তু সাহায্য করে। আরও একটা জিনিস করে, যেটা হচ্ছে আমাদের ডিএনএ মাইটোকন্ড্রিয়াটাকে পুনর্গঠন করতে বা সক্রিয় রাখতে সাহায্য করে। এখানে আরও একটা ভুল যেটা আমরা করে ফেলি, আর সেই ভুলটার জন্য আমাদের সমস্যাটা আরও বাড়ে, সেটা হচ্ছে 100-র মধ্যে 80% মানুষ মনে করেন যে গোড়ালিতে ব্যথা লেগেছে বা গোড়ালি ফুলে গেছে বা মোচকা লেগেছে মানে এক্সারসাইজ বন্ধ। না, এক্সারসাইজ বন্ধ করা যাবে না। আপনাকে কি করতে হবে, আপনি হালকা করে স্ট্রেচিং করান, হালকা করে মুভমেন্ট করান। ধরুন এটা আমার গোড়ালি, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি তাই গোড়ালিটা আমি দেখাতে পাচ্ছি না, ধরুন এটা আমার গোড়ালি, আমি কি করব, গোড়ালিটাকে ধরে আস্তে আস্তে আমি হালকা করে মুভমেন্ট করিয়ে দেব। আমার ব্যথাও লাগবে না, অথচ আমি মুভমেন্ট করছি, সেটা ক্লকওয়াইজে অ্যান্টি ক্লকওয়াইজে এরকম মুভমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, জায়গাটায় ব্লাড সার্কুলেশন হবে এবং ইনফ্লামেশন ব্যাপারটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কারণ এখানে যদি আপনি মুভমেন্ট না করান তাহলে জায়গাটা আরও স্টিফনেস ব্যাপারটা বেড়ে যাবে। তাই আপনাকে নিয়ম করে স্ট্রেচিং করতে হবে এবং হালকা মুভমেন্টগুলো করতে হবে। আমি এখানে 3টে কমন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো জানাবো, যেগুলো করলে খুব সহজেই এই সমস্যাগুলো কিন্তু কমে যাবে। তাহলে আপনারা প্রথম অবস্থায় কি করবেন, গরম সেক একদম দেবেন না। যখনই দেখছেন যে ব্যথা কমে গেছে, হাঁটতে শুরু করবেন, হ্যাঁ হাঁটবেন, কিন্তু ঠিক প্রসেসে হাঁটবেন, পাটাকে সঠিক ভঙ্গিতে ফেলে হাঁটবেন। ভুলভালভাবে ব্যথা লাগছে বলে আপনি অন্যভাবে, যেভাবে আপনি কোনোদিনই পা পাতেননি সেভাবে কিন্তু পাতবেন না, তাহলে আরও একটা বড় ভুল করে ফেলবেন। এক্সারসাইজ ব্যথা কমাতে সাহায্য করবে, ব্যান্ডেজ যেটা কম্প্রেশন সেটাও আপনার ব্যথা কমাতে সাহায্য করবে, আর আপনার আইস থেরাপি যেটা সেটাও কিন্তু আপনার ব্যথা কমাতে সাহায্য করবে। এবার আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখবো। আপনার কি কখনো পা মচকে গেছে? যদি মচকে যায় আপনি কি থেরাপি ইউজ করেছেন, কোল্ড না হট? আর আপনি স্টেরয়েড ইউজ করেছেন না লেজার থেরাপি ইউজ করেছেন? এক্সারসাইজ কি বন্ধ করে দিয়েছেন, নাকি পায়ের গোড়ালি ব্যথা কমানোর জন্য আপনি এক্সারসাইজটাকে রানিং রেখেছেন? প্লিজ কমেন্টে জানাবেন।